আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা পরিণতি ও সুশাসন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ে তিতুমির পার্টটা পড়বো। মানে এটা পার্ট 2। আমরা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তিতুমির জীবনী। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অন্যতম বিপ্লবী নেতা, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রসেনিক বীর যোদ্ধা সৈয়দ মীর নিসার আলী ওরফে তিতুমির। সৈয়দ মীর নিসার আলী ওরফে তিতুমির, এটা সৈয়দ মীর নিসার আলী হচ্ছে যে তিতুমিরের প্রকৃত নাম। তিতুমির হচ্ছে ডাকনাম। 1782 সালের 27 জানুয়ারি ভারতের 24 পরগনা জেলার বারাসাত মহকুমার চাঁদপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মীর হাসান আলী, মাতার নাম আবেদা রোকেয়া খাতুন। তাহলে আমরা জানতে পারলাম তিতুমির কত সালে জন্মগ্রহণ করে? 1782 সালে। এটা একটা মিল আছে সালের সাথে, সেটা আপনারা খেয়াল করেছেন কিনা সেটা জানি না। এর একটি আগের বছর মানে 1781 সালে জন্মগ্রহণ করেন হাজী শরীয়তুল্লাহ। এটা আমাদের মনে রাখা সহজ হবে, সেজন্য বইয়ের মধ্যে সিরিয়াল বাই সিরিয়াল দিয়েছে। তার পিতার নাম মীর হাসান আলী, মাতার নাম আবেদা রোকেয়া খাতুন, বেগম নয়। ছোটবেলা থেকে তিনি ছিলেন ধর্মীয় বিষয়ে বিশেষভাবে আগ্রহী। ধর্মীয় শিক্ষা নিজের জীবনে বাস্তবায়ন করার তার অন্যতম লক্ষ্য ছিল। তিনি ছিলেন অত্যন্ত সুদর্শন, শক্তিধর বীরপুরুষ। ছোটবেলায় তার সাহস ও শক্তির মেধা সহনশক্তি ছিল সবার কাছে বিস্ময়কর। কুস্তি, অস্ত্রচালনা, সাহসিকতা, দৈহিক শক্তির পরীক্ষা অল্প দিনেই তিনি সুনাম অর্জন করেন। এজন্য তিনি অতি অল্প বয়সে নদিয়ার জমিদারের লাঠিয়াল বাহিনীর প্রধান পদ পেয়েছিলেন। প্রশ্ন আসতে পারে, কোথাকার জমিদারের লাঠিয়াল বাহিনীর প্রধান হয়েছিলেন? নদিয়ার জমিদারের লাঠিয়াল বাহিনীর প্রধান হয়েছিলেন অল্প বয়সে। তারপর 1821 সালে তিতুমির হজ পালনে পবিত্র মক্কা শরীফে যান। 1821 সালে তিতুমির হজ পালনের জন্য পবিত্র মক্কা শরীফে যান এবং তিনি 3 বছর সেখানে অবস্থান করেন। তিতুমির কয় বছর মক্কা শরীফে অবস্থান করেন? 3 বছর। আর হাজী শরীয়তুল্লাহ অবস্থান করেছিলেন প্রায় 20 বছর। এ সময় তিনি উত্তর ভারতের প্রখ্যাত বিপ্লবী নেতা সৈয়দ আহমদ বেলবির সান্নিধ্যে আসেন। আমাদের এটা খেয়াল রাখতে হবে, হাজী মোহাম্মদ শরীয়তুল্লাহ হাজী শরীয়তুল্লাহ ও সৈয়দ আহমদ বিপ্লবী নেতা সৈয়দ আহমদ বেলবির সান্নিধ্যে ছিলেন এবং তিতুমিরও সেই একই ব্যক্তির সান্নিধ্যে ছিলেন। আধ্যাত্মিক বিষয়ে জ্ঞান লাভের পাশাপাশি রাজনৈতিক দীক্ষা লাভ করেন কার থেকে? সৈয়দ আহমদ বেলবীরের কাছ থেকে। পাশাপাশি তিনি ওয়াহাবি ধ্যান ধারণে বিশ্বাসী হন। দেশে ফিরে তিনি সমাজ থেকে সর্বপ্রকার দুর্নীতি, অত্যাচার, নিপীড়ন ও শোষণ দূর করার কাজে নিয়োজিত হন। তিনি ইংরেজের অত্যাচার, জুলুম, নির্যাতন বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। 1831 সালে 19 নভেম্বর বারাসাত বিদ্রোহ ইংরেজদের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে তিতুমির শহীদ হন। 1831 সালে তিতুমির শহীদ আর জন্মগ্রহণ করেন 1782 খ্রিস্টাব্দে 27 জানুয়ারি 24 পরগনা জেলা বারাসাত মহকুমার চাঁদপুর গ্রামে। আমরা তার তিতুমিরের বিভিন্ন আন্দোলনের পর্যায়সমূহ আমরা এখন পড়ব। তিতুমিরের আন্দোলনের বিভিন্ন পর্যায়সমূহ। সমাজ সংস্কার, ধর্মীয় শিক্ষা বিস্তার। একজন খাঁটি ধর্মপ্রাণ মুসলমান হিসেবে তিতুমির ধর্মীয় শিক্ষা বিস্তারে নানা পদক্ষেপ গ্রহণ করেন। তার আন্দোলনের মূল লক্ষ্য ছিল ইসলাম ধর্মকে পুরোপুরি অনুধাবন করা এবং সমাজ জীবনে তা বাস্তবায়ন করা। মানে ইসলামের মধ্যে যা যা বলা আছে তা বাস্তবায়ন করা। প্রথম দিকে ওয়াহাবি আন্দোলন ছিল সংস্কারমূলক আন্দোলন। তিনি বুঝতে পেরেছিলেন যে ধর্মীয় এবং সামাজিক সংস্কার দূর না হলে মুসলমানদের লাভ হবে না। এই জন্য তিনি ধর্মপ্রচারকে জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বেছে নেন। তার অন্যতম লক্ষ্য ছিল ধর্মীয় মূল অনুশাসনের ভিত্তিতে মুসলমানদের মধ্যে প্রকৃত ধর্মীয় ভাবধারা গড়ে তোলা। তিনি ধর্মীয় বিষয়ে খুবই গুরুত্ব দিয়েছেন এবং সেই বিষয়ে মুসলমানদের ধর্মের মানে ইসলাম ধর্মের যেই অনুশাসন তা বাস্তবায়ন করার লক্ষ্যে তিনি বিভিন্ন কার্যক্রম করেছিলেন। অত্যাচারী জমিদার শ্রেণী এবং ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম। ইংরেজ শাসনে সবচেয়ে লাভবান হয় জমিদার শ্রেণী এবং ক্ষতিগ্রস্ত হয় দেশীয় গরিব, নিরীহ কৃষক এবং কারিগর শ্রেণী। তৎকালীন সামন্তপ্রভু নীলকর কুঠিয়ালরা অত্যাচার চালায় নিরীহ গরিব চাষিদের উপর। অর্থাৎ সামন্তপ্রভু নীলকর কুঠিয়ালরা কৃষকদের অত্যাচার করতো, মানে নীলকর চাষ করার জন্য। তখন কৃষকরা নীলকর যেটা চাষ করতে চাইতো না, প্রধান কারণ হচ্ছে এটা চাষ করলে ওই জমিতে আর অন্য কোনো ফসল চাষ করা যায় না, সেজন্য।
কিন্তু এই নীল কর দিয়ে মানে আমরা যেটা নীল কাপড় ব্যবহার করি ওইটাই ছিল তখন নীল কর বলা হতো। এই নীল দিয়ে কিন্তু পশ্চিমা বিশ্ব তখন একটা বাণিজ্য শুরু করেছিল। সেজন্য তারা এটার উপর চাপ দিত মানে কৃষকদের, নিরীহ কৃষকদের। ইস্ট ইন্ডিয়া কোম্পানির 10 সালা বন্দোবস্ত চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছিল 1793 সালে। এদেশে মুসলমানদের কৃষকদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছিল। তিতুমির বুঝতে পারেন যে এই অবস্থা থেকে গরিব কৃষকদের মুক্ত করতে হলে দরকার শক্তিশালী সংগঠন ও তাদের মধ্যে ঐক্য। তিতুমির কৃষকদের সামরিক কলা-কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেন। এরপর প্রত্যক্ষ যুদ্ধ শুরু করেন জমিদার শ্রেণীর বিরুদ্ধে। প্রত্যক্ষ মানে সরাসরি যুদ্ধ করেছেন জমিদার শ্রেণীর বিরুদ্ধে। তিতুমিরের প্রথমে বাধা পান 24 পরগনার খানপুরের জমিদার কৃষ্ণদেব রায়ের পক্ষ থেকে। প্রথম বাধা পান কার থেকে? জমিদার কৃষ্ণদেব রায়ের পক্ষ থেকে। জমিদার কৃষ্ণদেব রায়ের পক্ষ থেকে 24 পরগনার খানপুরের জমিদার কৃষ্ণদেব রায়ের পক্ষ থেকে। তারপর কৃষ্ণদেব রায় অন্যান্য জমিদার নিয়ে প্রতিরোধ করলে তিতুমির 1000 সশস্ত্র শিষ্য নিয়ে খানপুরের জমিদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ এবং জয়লাভ করেন। 1000 সশস্ত্র শিষ্য নিয়ে খানপুরের জমিদার বাহিনীর বিরুদ্ধে অবতীর্ণ হলে এবং এই যুদ্ধে তিনি জয়লাভ করেন, মানে তিতুমির জয়লাভ করেছিলেন। এরপর তিতুমিরকে গ্রেফতার করার জন্য 150 সিপাহী এবং অসংখ্য চৌকিদার পাঠায় বারাসাত ইংরেজ ম্যাজিস্ট্রেট তখন ছিল আলেকজান্ডার। কিন্তু তিতুমির বাহিনীর কাছে ইংরেজ বাহিনী পরাজিত হয়। এ অনেকে হতাহত। পরবর্তী সময়ে খানপুরের জমিদার কৃষ্ণদেব রায় এবং গোবরডাঙ্গার জমিদার কালীপ্রসন্ন মুখোপাধ্যায়, গোবিন্দপুরের দেবনাথ রায়, তাবাগানিয়ার রামনারায়ণ, নাগপুরের গৌরপ্রসাদ চৌধুরী প্রমুখ তিতুমিরের বিরুদ্ধে নতুন করে আক্রমণ করেন। এতে নেতৃত্ব দেন বারাসাত ম্যাজিস্ট্রেট আলেকজান্ডার। কিন্তু এই যুদ্ধে তিতুমিরের নিকট ইংরেজ বাহিনী শোচনীয় পরাজয় বরণ করে। বারাসাত বিদ্রোহ। তিতুমির প্রথম দিকে শুধু অত্যাচার এবং জমিদার নীলকরদের বিরুদ্ধে প্রতিবাদ এবং সংগ্রাম করে, কিন্তু কিছুদিনের মধ্যে একটি গণ আন্দোলনের রূপ নেয়। স্থানীয় জমিদার নীলকররা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিকট অভিযোগ করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তারা অভিযোগ করেছিল যে তিতুমির একটি স্বাধীন রাষ্ট্র গঠন করতে চায়। এই জন্য ব্রিটিশরা তিতুমিরের উপরে ক্ষেপে গিয়েছিল। কিন্তু তিতুমিরও একটি পত্র লিখেছিল যেটা তা মানে সে এটা করতে চায় না এরকম, কিন্তু ব্রিটিশরা বিশ্বাস করে নাই। তারা ওই জমিদারদের কথাই বিশ্বাস করেছে। তিতুমির প্রথম দিকে শুধু অত্যাচার জমিদার নীলকরদের বিরুদ্ধে প্রতিবাদ এবং সংগ্রাম করেন, কিন্তু কিছুদিনের মধ্যে এটি গণ আন্দোলন রূপ নেয়। স্থানীয় জমিদার নীলকররা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিকট অভিযোগ করল যে তিতুমির আন্দোলন হলো স্বাধীনতা আন্দোলন। কারণ জমিদাররা অত্যাচার করতে পারতেছে না নিরীহ মানুষের উপর। নীলকররাও মানে নীল চাষ করাতে জোর জবরদস্তি করতে পারছে না কৃষকদের সাথে। সেজন্য তারা ব্রিটিশদের কাছে অভিযোগ করে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে অভিযোগ করে যে তিতুমিরের আন্দোলন হলো স্বাধীনতা আন্দোলন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেটা বিশ্বাস করে তিতুমিরকে চরম শিক্ষা দেওয়ার জন্য নতুনভাবে পরিকল্পনা শুরু করে। যদিও তিতুমির আত্মপক্ষ সমর্থন করে জমিদার নীলকরদের বিরুদ্ধে নালিশ করেন, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি এতে বিশ্বাস করে না। আমি যেটা বললাম সেটাই হলো, মানে সেটা এখানে বিস্তারিত বলা হয়েছে। তারপর 1825 সালে তিতুমির 24 পরগনা নদিয়া ফরিদপুর জেলার কিয়দংশ নিয়ে একটি স্বাধীন এলাকা প্রতিষ্ঠার চেষ্টা করেন। 1825 সালে কোন কোন জায়গায় কিয়দংশ নিয়ে তিনি একটি স্বাধীন এলাকা প্রতিষ্ঠার চেষ্টা করেছেন? পরগনা নদিয়া ফরিদপুর জেলার কিয়দংশ নিয়ে একটি স্বাধীন এলাকা প্রতিষ্ঠার চেষ্টা করেন। এই জন্য তিনি 83,000 কৃষক সেনা অকুতোভয় কৃষক সেনা নিয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। ইতিহাসে এই বিদ্রোহ বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। 83,000 কৃষক সেনা নিয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং ইতিহাসে এই বিদ্রোহ বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই বিদ্রোহ দমনে হিন্দু মুসলমানদের বিভেদ নীতিমূলক, কিন্তু তিতুমির প্রশিক্ষিত বাহিনীর নিকট আলেকজান্ডার বিশাল পুলিশ বাহিনী শোচনীয় পরাজয় বরণ করে। বাঁশের কেল্লা। বারাসাত বিদ্রোহ অভিজ্ঞতাতে তিতুমির ভালোমতো বুঝেছিলেন যে সুসজ্জিত ইংরেজ বাহিনীর সাথে যুদ্ধ করতে জয়ী হতে হলে প্রয়োজন সমর প্রস্তুতি এবং সেনা প্রশিক্ষণ। এজন্য তিনি দুর্গ নির্মাণের পরিকল্পনা করেন, যেখানে থেকে যুদ্ধ প্রস্তুতি আবার আত্মরক্ষা উভয়ই করা সম্ভব এবং মানে শত্রুদের মোকাবিলা করা সম্ভব, সেটাকেই দুর্গ বলা হয়। এই 1831 সালে কলকাতার নিকটবর্তী নারিকেলবাড়িয়া নামক স্থানে তিনি একটি বাঁশের কেল্লা দুর্গ নির্মাণ করে। এটা বাঁশ দিয়ে নির্মাণ করা হয়েছে বলে সেজন্য এটা বাঁশের কেল্লা বলে। এখনো সেটা দুর্গটি আছে, কলকাতায় অবস্থিত। হাজার হাজার লোককে তিনি এখানে সামরিক প্রশিক্ষণ দিয়ে যুদ্ধের প্রস্তুতি নিতে থাকেন। ইতিহাসে এই দুর্গ আর নারকেলবাড়িয়ার বাঁশের কেল্লা নামে পরিচিত।
ইতিহাসে এই দুর্গটি নারিকেলবাড়িয়া বাঁশের কেল্লা নামে তিতুমিরের তৈরি দুর্গটি ইতিহাসে কি নামে পরিচিত? নারিকেলবাড়িয়া বাঁশের কেল্লা নামে পরিচিত। এখনের এই পার্টটা হচ্ছে যুদ্ধ, মানে যুদ্ধটা কিভাবে হয়েছিল সেটা এখানে, পরাজয় কিভাবে হয়েছে। তিতুমিরের অনুপস্থিতি ইংরেজ বাহিনীর নিকট অজানা থাকলো না। ভারতের বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিক, তখন লর্ড উইলিয়াম বেন্টিক ছিল। বড়লাট কে ছিল? লর্ড উইলিয়াম বেন্টিক। ভারতবর্ষের বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিক তিতুমিরকে দমন করার জন্য লেফটেন্যান্ট কর্নেল স্টুয়ার্টের নেতৃত্বে এক সুসজ্জিত বাহিনী প্রেরণ করেন। দমন করার জন্য লেফটেন্যান্ট কর্নেল স্টুয়ার্টের নেতৃত্বে এক সুসজ্জিত বাহিনী প্রেরণ করেন। তিতুমির তার বিশ্বস্ত সহচর গোলাম মাসুম ও মিসকিন শাহের নেতৃত্বে গড়ে তোলেন 83,000 অকুতোভয় কৃষক সেনা। তিতুমিরের বিশ্বস্ত সহচর কে ছিলেন? গোলাম মাসুম। তিতুমিরের বিশ্বস্ত সহচর কে ছিলেন? গোলাম মাসুম। মিসকিন শাহের নেতৃত্বে গড়ে তোলেন 83,000 অকুতোভয় কৃষক সেনা। তার অনুগামী কৃষক সেনারা ইংরেজ বাহিনীর মোকাবিলা করে, কিন্তু আধুনিক মরণাস্ত্রের মুখে তিনি এবং তার বাহিনী বেশি সময় টিকে থাকতে পারেনি। প্রশিক্ষিত ইংরেজ বাহিনীর বিরুদ্ধে তার সাধারণ কৃষক সেনা এই অসম যুদ্ধে তিতুমির পরাজিত। এটা অসম যুদ্ধ অবশ্যই, কারণ তিতুমির এবং তার সেনাদের মধ্যে ছিল সাধারণ অস্ত্রশস্ত্র, মানে তখন যেসব অস্ত্রশস্ত্র দিয়ে করতো, কিন্তু ইয়া ব্রিটিশদের কাছে ছিল তখন নামি দামি প্রযুক্তিসমূহ, যেগুলো দিয়ে মানুষকে অ্যাটাক করা যায় ভালোভাবে, সেগুলো ছিল। সেজন্য এটা অসম যুদ্ধ বলা হয়, কারণ দুইজনের যুদ্ধের মানে রণপ্রস্তুতি, মানে সামরিক সরঞ্জামগুলো পৃথক ছিল। এবং তিনি শহীদ হন। 1831 সালে তিনি শহীদ হন। তার বিশ্বস্ত অনুচর গোলাম মাসুম সহ অনেককে ফাঁসি দেওয়া হয়। তিতুমিরের অবদান। তিতুমির বিদ্রোহ ব্যর্থ হলেও তার সংগ্রামী চেতনা ছিল মূলত অত্যাচার এবং শোষণের বিরুদ্ধে এক বিক্ষুব্ধ প্রতিবাদ। তিতুমির কৃষক আন্দোলন ও বারাসাত বিদ্রোহ ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রথম গণ আন্দোলন। তিনি ছিলেন একজন প্রথম বাঙালি মুসলমান যিনি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রামে আত্মদান করতে পিছপা হননি। তিনি অন্যায়ের বিরুদ্ধে সব সময় সংগ্রাম করেছেন এবং ন্যায়ের পথে ছিলেন। তিতুমিরের বাঁশের কেল্লা ছিল অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে এক বিদ্রোহী সশস্ত্র প্রতিবাদ এবং স্বাধীনতাকামী মানুষের ঐক্যের প্রতীক। তার বীরত্বগাথা বাঙালি জনগণকে অন্যায়, শোষণ এবং নির্যাতনের বিরুদ্ধে লড়াই করার প্রেরণা জুগিয়েছেন। স্বাধীনতা অর্জনের প্রয়াসে তিতুমিরের বাঁশের কেল্লার লড়াই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিতুমির তার সাহস এবং বীরত্ব দিয়ে আমাদের দেখিয়ে গেছেন পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার সংগ্রামী পথ। তিতুমির যেমন কৃষকদের সামান্য প্রশিক্ষণের মাধ্যমে তৈরি করে ব্যাপক প্রশিক্ষিত ইংরেজ বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন, তারই প্রেরণা ও ইতিহাসের ধারাবাহিকতায় 1971 সালে বীর বাঙালি জাতি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে স্বাধীনতা অর্জন করেন। সুতরাং একথা বলতে বাধা নেই যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে পটভূমিতে তিতুমিরের অবদান অনস্বীকার্য। তিতুমিরের অবদান অনস্বীকার্য কেন সেটা বলা হয়েছে, কারণ তিতুমির প্রথম ইংরেজদের বিরুদ্ধে জমিদার এবং অত্যাচারী জমিদার ইংরেজদের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়ান, মানে নির্যাতন এবং অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান। তার মধ্যে বিদ্রোহী চেতনাবাদ প্রতিষ্ঠিত হয়। এই চেতনাবোধ থেকেই মানে বাঙালিরা এই চেতনাবোধ ধারণ করে 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে সংগ্রাম করে স্বাধীনতা অর্জন করে, এটা এখানে বোঝানো হয়েছে। আজকের ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফিজ।